রাজু আলাউদ্দিন। কেমন আছেন আপনি? ভালো, আপনি কেমন আছেন? আপনার যে সাহিত্যকর্ম, সেই সাহিত্যের জায়গায় একটা বড় জায়গা জুড়ে আছে অনুবাদ শিল্প। প্রথমেই প্রশ্ন অনুবাদ শিল্প নিয়ে। আমাদের দর্শকদের জন্য একটু যদি বলেন যে অনুবাদ সাহিত্যটাকে অন্য সাহিত্য থেকে কিভাবে আলাদা করা যায়? আমি ধন্যবাদ প্রশ্ন করার জন্য, এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি বলছিলেন যে কিভাবে আলাদা করা যায়। আমি আলাদা করি না। আলাদা করি না কারণ হচ্ছে যে অনুবাদ বা অনুবাদের বিপরীতে আমরা যেটাকে বলি মৌলিক সাহিত্য, ঠিক আছে? আসলে এদের মধ্যে মাঝখানে তফাৎ খুব কম। পৃথিবীর যে কোনো মৌলিক রচনা হচ্ছে কোনো না কোনোভাবে পূর্ববর্তী লেখার প্রভাবের ফল, ঠিক আছে? এবং একই সঙ্গে অনুবাদ এক ধরনের সৃষ্টি। যদি তাই হয় তাহলে আপনি মৌলিকতা এবং অনুবাদ এই দুইয়ের মধ্যে আপনি আসলে পার্থক্য করতে পারবেন না। এই কারণে আমি বলবো এই বিভাজনগুলো একটা আমরা তৈরি করেছি বিভিন্ন সময়ে বিভিন্ন একাডেমিক প্রয়োজনে, ঠিক আছে? কিন্তু আসলে অনুবাদ বা মানে মৌলিকতার মধ্যে বড় কোনো পার্থক্য নেই। কারণ হচ্ছে যখন আপনি অনুবাদ করছেন তখন আসলে তার যে সাহিত্য ভাবনা, লেখকের যে সাহিত্য ভাবনা বা কবির যে সাহিত্য ভাবনা, সেটি মাথায় রেখে আপনার ভাষায় আপনি নিজের মতো করে আপনাকে লিখতে হচ্ছেন, তাই কি? একদমই তাই। বিষয়টা হচ্ছে যে আমরা যখন জন্মগ্রহণ করি, এটা আমার কথা না, কথাটা হচ্ছে অক্টাভিও পাজ, একজন মেক্সিকান বিখ্যাত লেখক। উনি বলতেন যে যে আমরা যখন জন্মাই, জন্মের পর আমরা এই যে শব্দগুলো সংগ্রহ করতে থাকি। একটি শিশু কি করে, তাই না? নতুন নতুন শব্দ সে দেখে এবং শিখতে থাকে। এই যে দেখা এবং যে শেখার প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হচ্ছে এক ধরনের অনুবাদ প্রক্রিয়া। সে এক একটি ভাষা, এক একটি শব্দ সে সংগ্রহ করে, এবং সেই সংগ্রহটি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সে আবার অন্য আরেকটি শব্দ দিয়ে, অন্য আরেকটি ধ্বনি দিয়ে সেটাকে আবার নিশ্চিত করার চেষ্টা করে। এই যে নিশ্চয়তার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হচ্ছে এক ধরনের অনুবাদ। এবং আরেকজন বিখ্যাত একজন ফিল্ম মেকার আছে, ফরাসি, আপনি নাম জানেন হয়তো, জান লুক গদার। উনি বলতেন যে এভরিথিং ইজ দ্য ট্রান্সলেশন অফ সামথিং এলস, মানে সবই হচ্ছে কোনো না কোনো কিছুর অনুবাদ। এবং আপনি একটু আগে বললেন যে চিন্তা, এই চিন্তাগুলো কিন্তু আমরা অনুবাদ করি আসলে, ঠিক আছে? চিন্তাটা বিমূর্ত আকারে থাকে, আমরা সেটাকে একটি অক্ষরের রূপ দেই। এই অক্ষরের রূপটি যখন আমরা দেই তখন আসলে এটা বিমূর্ত থেকে একটি মূর্ত প্রকাশে অনুদিত হয়ে প্রকাশিত হয়, ঠিক আছে? আমি একটু বিশেষ প্রশ্ন করতে চাই, কারণ এই প্রশ্নটা আমার মাথায় অনেক দিন থেকে আসছে। সেটি হচ্ছে হোর্সে লুইসের যে লেখাগুলো আপনি অনুবাদ করেছেন, আপনার সবচেয়ে বেশি মনে হয় তার লেখাকে আমরা পেয়েছি। কেন তিনি? আমরা জানি তিনি অসাধারণ, কিন্তু তিনিই কেন? আপনি যার কথা বললেন হোর্হে লুই বোর্হেস, 20 শতকের তিনি হচ্ছেন সেই লেখক যাকে নিয়ে বোধহয় সর্বাধিক লেখা লিখিত হয়েছে পৃথিবীর বিভিন্ন ভাষায়। এবং বলা হয় যে এখন তাকে নিয়ে যে লেখার পরিমাণ, বই বলুন আর প্রবন্ধ আকারে সব মিলে, এগুলো নাকি এখন সমুদ্র সৈকতে বালি গোনার মতো, ঠিক আছে? তো আমি এই কথাটা কেন বলছি, সেটার কারণ হলো তার গুরুত্ব এত বেশি এবং এত নানামুখী যে সংক্ষেপে আমার জন্য বলা মুশকিল হবে। উনি স্প্যানিশ সাহিত্যে বলা হয় যে আপনার সেরভান্তেসের পরে সবচেয়ে মৌলিক একজন লেখক, এবং তার বিপ্লবাত্মক ভূমিকা, সাহিত্যে বিপ্লবাত্মক ভূমিকাগুলো হচ্ছে নানামুখী। ভাষার ক্ষেত্রে, প্রকরণের ক্ষেত্রে, বিষয়ের ক্ষেত্রে, মানে সাহিত্যের যত রকমের বিষয় আছে সব জায়গাতে তার মানে স্পর্শ, এবং সব জায়গাতে তার অসামান্য অবদান। এবং উনি আমাদেরকে দেখালেন যে স্প্যানিশ ভাষাকে কিভাবে মানে প্রগল্ভতা থেকে কিভাবে আবেগের বশে আমরা অনেক বেশি কথা বলি, যেটাকে বলে বাচালতা, সেই বাচালতাকে উনি একটা সংকুচিত করে এমন এক প্রকাশে নিয়ে এলেন যেখানে বাড়তি কিছু থাকে না, আবার যতটুকু প্রয়োজন তার সবটুকুই যেন একেবারে সংকুচিত অবস্থায় থাকে, ঠিক আছে? এটা হলো অভিব্যক্তির জায়গায়। এবং বিষয়ের ক্ষেত্রে উনি নানান বিষয়ে
যা বলা হয়ে থাকে যে স্প্যানিশ ভাষারই আরেকজন বিখ্যাত লেখক মারিও বার্গাস ইয়োসা উনি বলেছেন যে বোর্হেসে যত শব্দ তত আইডিয়া, মানে হচ্ছে তার এক একটি শব্দই যেন এক একটা আইডিয়া। সাংবাদিকতা থাকার কারণেই কিনা যে আপনি আমাদের যে প্রথিতযশা যে লেখকরা আমাদের কিংবা রফিকুন নবী স্যারের কথা বলতে পারি, তার সাক্ষাৎকার নিয়েছেন। তো এই যে সাক্ষাৎকার নেওয়া এবং এই সাক্ষাৎকারগুলোকে এত সুন্দর ভঙ্গিমায় প্রকাশ করা, এইটার আয়োজনটা কখন মনে হলো বা কখন চিন্তা করলেন? এটা ঘটেছে আসলে আমি তখন এখন বিলুপ্ত বাংলা বাজার পত্রিকা বলে একটি পত্রিকা ছিল, সেখানে কাজ করতাম। সেখানে সাক্ষাৎকার বলে একটা বিভাগ ছিল, সেখানে প্রতি সপ্তাহে একটা করে সাক্ষাৎকার নিতে হতো। তো আমার এবং আমার আরেক বন্ধু এবং সহকর্মী ব্রাত্য রাইসে, এই দুজনে মিলে আমরা বিভাগটা দেখতাম। তো প্রতি সপ্তাহে সাক্ষাৎকার নিতে হতো এবং আমরা শুরু থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে সাক্ষাৎকার তথাকথিত অর্থে আপনার ওই যে লিখিত সাক্ষাৎকার, খুব কৃত্রিম ভঙ্গিতে কথা বলা বা হ্যাঁ লিখিত প্রশ্ন, এই ধরনের সাক্ষাৎকার আমরা নেব না। এটা আগে থেকে আমাদের সিদ্ধান্ত ছিল। আমরা নেব যেটাকে বলে ইংরেজি ভাষায় কনভারসেশন ফর্ম বা কথোপকথন ধর্মী যে সাক্ষাৎকার, এবং সেগুলো হাতে কোনো প্রশ্নমালা হাতে রেখে আমরা করব না, ইনস্ট্যান্ট আর কি, তাৎক্ষণিকভাবে প্রশ্ন করব, তাৎক্ষণিকভাবে উত্তর দেবেন তিনি। তো এই কারণে একটা মানে বাংলাদেশে ভিন্ন একটা ফর্ম তৈরি হয়েছিল। মানে আমার জানা মতে আমাদের আগে এইভাবে কেউ করেননি বলে আমার ধারণা, যদি করেও থাকেন সেটা খুব বিরল ঘটনা আর কি। তো যাই হোক, সেইভাবেই আমরা শুরু করেছিলাম এবং এইভাবেই আমরা কন্টিনিউ করেছি। আমি এই পর্যন্ত প্রায় শখানেক ইন্টারভিউ নিয়েছি, কিছু কিছু বই আকারে বেরিয়েছে, সবগুলো এখনও বেরোয়নি। আশা করি আগামী বছর আমার সাক্ষাৎকার সংগ্রহ বেরোবে, সেখানে আপনারা দেখতে পাবেন সবগুলো সাক্ষাৎকার। তো এই ধরনের সাক্ষাৎকারের একটা আলাদা মজা হচ্ছে এই যে আপনি যার সাক্ষাৎকার নিচ্ছেন তাকে অবচেতনে তার ভেতর আবিষ্কার করার একটা সুযোগ আপনি পাচ্ছেন। আপনি যখন লিখিত প্রশ্ন করবেন, উনি যখন লিখিত উত্তর দেবেন, তখন ওইখানে অবচেতনের চেয়ে তার সচেতন মনের ভূমিকাটা বেশি থাকে। মানে ওই বাক্যগুলোই উঠে আসবে যে বাক্যগুলো উনি সাজিয়ে রেখেছেন, আপনিও সাজানো কথা বলছেন। একদমই তাই। সেই জন্য ওই সাক্ষাৎকারের আলাদা একটা মূল্য আছে এবং তাতে করে আমরা দেখেছি যে এমন অনেক মানে উত্তর তারা দিয়েছেন যেগুলো ওনারা ভাবেননি। এর ফলে অনেক সময় খুব ভালো উত্তর এসেছে, কখনো কখনো তারা আসলে যা সেই স্বরূপটা বেরিয়ে এসেছে। সাহিত্য মূল্যেও কিন্তু এগুলো অমূল্য। এখন আপনি যাদের সাক্ষাৎকার নিয়েছেন তারা এখন আমাদের জন্য অনুসরণীয় একজন মানুষ। তো সেই জায়গা থেকে যদি একটু অন্য জায়গায় যাই, সেটা হচ্ছে আজকে আমাদের বিষয়টা কিন্তু অনুবাদ সাহিত্যের সঙ্গে সঙ্গে জাদু বাস্তবতাও ছিল। আপনি এই জাদু বাস্তবতাকে ব্যাখ্যা করবেন নতুনদের জন্য বা আমাদের দর্শকদের জন্য কিভাবে? না, আমি জাদু বাস্তবতা সম্পর্কে তো একটা ধারণা আছেই, সেটা অস্বীকার করা যাবে না। আমি যেটা বলবো যে জাদু বাস্তবতার উপকরণগুলো পৃথিবীর নানা ভাষায় নানা সাহিত্যে ছিল, কিন্তু আছেও। এখন একজন মার্কেজের হাতে কিংবা একজন আলেহো কার্পেন্টিয়ারের হাতে কিংবা আরও যারা এই জনরাতে কাজ করেছেন, এই প্রকাশরীতি মানে শিল্পের এই প্রকাশরীতির সঙ্গে যারা জড়িত ছিলেন পরবর্তীকালে লাতিন আমেরিকায়, তারা এটির একটি সুসংগঠিত রূপ দিয়েছেন এবং এর প্রায় বিশ্বাসযোগ্য একটি কাঠামো ওনারা তৈরি করেছেন। বিশ্বাসযোগ্য কাঠামো কীরকম সেটা ধরেন 100 ইয়ার্স অফ সলিটিউডে ওইখানে নামটা কি যিনি উর্সুলা তার সন্তান যখন মারা যায়, দেখা গেল যে সন্তানের রক্ত রাস্তা দিয়ে গড়িয়ে রাস্তাটা দিয়ে যাচ্ছে, গিয়ে দেয়াল বেয়ে আপনার উঠছে, তারপরে গিয়ে উনি যেখানে রান্নাবান্না করছিলেন সেখানে প্রবেশ করার পর উনি যখন রক্ত দেখলেন তখন তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে তার ছেলেকে হত্যা করা হয়েছে। এই জিনিসগুলো কি আসলে এক হলো মায়েরা বুঝতে পারে সন্তানের কোনো বিপদ হলে তারা আগাম বুঝতে পারে। এটা তো
কিংবা আমাদের সংস্কৃতিতেও এটা আছে। এই আমাদের সংস্কৃতিতে আছে, এটা ওদের সংস্কৃতিতেও আছে। এবং এইটাকে আপনার বলে যে এটাকে কী শব্দে প্রকাশ করে আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু বিষয়গুলো হচ্ছে যেমন কুসংস্কার, তাই না? এটা কুসংস্কার যে এইভাবে বিশ্বাস করা, কারণ এটা যৌক্তিকভাবে বোঝানো যাবে না, কিন্তু ঘটনাগুলো এখন তো এটাকে সিক্স সেন্স হিসেবেও নামকরণ করা হচ্ছে, যে কানেকশন আছে মানুষের মধ্যে, তারপরে হচ্ছে হ্যাঁ সেইটা, সেই জন্যই তো আপনার মার্কেজ উনি বলতেন যে আমরা পশ্চিমা সাহিত্য যেই কাজটি করে সেটা হলো সচেতন মন থেকে অবচেতন মনকে তারা আলাদা করে দেখতে চায়। তারা, আমরা যেটাকে বুদ্ধি দিয়ে দেখি, যে এই বুদ্ধি দিয়ে বুদ্ধির যে বৃত্তি, হ্যাঁ যৌক্তিক যে বৃত্তি, উনি সেটাকে আলাদা করে দেখতে চান না। উনি মনে করেন একটি মানুষের ভিতরে এর সবগুলো আছে, কুসংস্কার আছে, বুদ্ধিবৃত্তিক ব্যাপার আছে, যৌক্তিক আছে, কল্পনা আছে, অবাস্তবতা আছে। এই জন্য উনি লাতিন আমেরিকার যে অবাস্তবতা সেটাকে উনি অবাস্তবতা বলেন না, বলেন যে এটা আসলে লাতিন আমেরিকারই বাস্তবতা। লাতিন আমেরিকা যখন ঝড় ওঠে, ঠিক আছে, এটা আমাদের বাংলাদেশেও যখন বড় বড় ঝড় ওঠে, দেখা যাচ্ছে গাছপালা, ঘর বাড়ি, পশু পাখি উড়ে চলে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। অনেক আপনি দেখেছেন যে মানে অনেক পশু আছে যেগুলো এই বাতাসের তোড়ে, ঝড়ের তোড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। এখন মার্কেজ যখন তার উপন্যাসে রেমেদিওস, বোধহয় রেমেদিওস লা বেইয়া, মানে সুন্দরী রেমেদিওস, দেখাচ্ছে যে ওই মেয়েটা উড়ে আকাশে চলে যাচ্ছে মৃত্যুর পরে, ঠিক আছে, এটা বাস্তবে আমরা, হ্যাঁ বাস্তবে সম্ভব না বলে আমরা বিশ্বাস করি, ঠিক আছে, কিন্তু ওদের ওই সংস্কৃতিতে এইটা যে সম্ভব হতে পারে সেই কাহিনীর অসামান্য বুননের মাধ্যমে উনি সেটা প্রমাণ করেছেন। তো এই হচ্ছে ভাইয়া একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে জাদু বাস্তবতাকে ল্যাটিন সাহিত্য অন্য জায়গায় নিয়ে গেছে, আমাদের এখানেও লেখকরা লিখছেন, এই জাদু বাস্তবতার ভবিষ্যৎটা আমাদের এখানে বাংলা সাহিত্যে কেমন হতে পারে? যেহেতু সাহিত্যের মাধ্যমগুলোতে জাদু বাস্তবতা নামক এই শিল্পরীতির চর্চা বাংলাদেশে কম হয়েছে, ফলে সম্ভাবনা অবশ্যই বেশি। তবে আমাদের এখানে তো শুরুটা হয়েছে, তাই না? যেমন ধরেন শহীদুল জহিরের উপন্যাসগুলোতে এর প্রয়োগ আছে, তাই না? এরপরে আরও কেউ কেউ করেছেন, কিন্তু সেটা উল্লেখযোগ্য মাত্রায় নয়। আর সেই নয় বলেই আমি মনে করি এর সম্ভাবনা এখনও প্রচুর বাংলাদেশে, এবং বাংলাদেশের রাজনৈতিক সামাজিক যে বাস্তবতা, যেই সব ঘটনাগুলো ঘটছে, এই ঘটনা এই প্রকাশ রীতির জন্য খুবই উপযুক্ত। মানে এমন ঘটনা ঘটছে আর কি, যেগুলো আপনি দেখেন এই কি বলে, অনেক অসম্ভব অনেক ঘটনা ঘটছে, রাজনৈতিক ঘটনা, যেগুলোকে আমরা এই জাদু বাস্তবতার মতো শিল্প রীতি দিয়ে আমরা কিন্তু প্রকাশ করতে পারি। আচ্ছা, আমরা আর সময় দিতে পারছি না, আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজু আলাউদ্দিন।